আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আমাদের আজকের আলোচনায় অতিথি হিসেবে আছেন জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। ডক্টর মঞ্জুর চৌধুরী, আজকে আমরা এমন একটা সময়ে এসেছি, আমরা সাধারণত এখানে আমাদের জাতীয় রাজনীতি এবং জাতীয় বিভিন্ন ঘটনা প্রবাহ নিয়ে কথা বলি, কিন্তু আজকের সবচেয়ে বড় ঘটনা, আজকে না গত দুদিন ধরে আমরা দেখছি, সবচেয়ে বড় ঘটনা হলো ইরানের উপর যুক্তরাষ্ট্রের এবং ইসরায়েলের যৌথ আক্রমণ এবং তার প্রতিবাদে অথবা তার জবাব দিতে যে ইরানের পক্ষ থেকে পাল্টা আক্রমণ। এবং ইরানের আক্রমণটা একটু বিচিত্র ধরনের আমার কাছে মনে হয়েছে। এটা হলো তারা ইসরায়েলের দিকে আক্রমণ করেছে, আবার পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যেখানে যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা আছে সেখানেও তারা আক্রমণ করেছে। এবং কোথাও কোথাও যেমন আপনার ইউএইতে সেখানে একটা 5 স্টার হোটেলের প্রতি তারা আক্রমণ করেছে। এবং যুক্তরাষ্ট্রের যারা মুখপাত্র আছেন এই ব্যাপারে তারা অনেকে স্বীকারও করেছেন যে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন নাগরিক অথবা আপনার সৈনিক তারা মারাও গেছেন। তো এই সব মিলিয়ে যে পরিস্থিতি, ট্রাম্প নির্বাচনের সময় মানে যিনি যুদ্ধবাজ নন, বরং তিনি শান্তির জন্য লড়াই করছেন সারা দুনিয়াতে, এই ধরনের একটা ইমেজ প্রতিষ্ঠা করার জন্য উনি কিন্তু নির্বাচনের আগে কিছু প্রচারণা চালিয়েছেন। কিন্তু আমরা খুব বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম উনি দায়িত্ব নেওয়ার পরেই নিজেকে যুদ্ধবাজ হিসাবে দাঁড় করে দিলেন সারা দুনিয়ার সামনে। তো এই সব মিলে সিচুয়েশনটা এখন আপনি কি দেখছেন, আর এই সময়ে আমাদের কি বা করার আছে, অথবা আমাদের এখানে কি প্রতিক্রিয়া নেতিবাচক আসতে পারে? আপনার অবজারভেশনটা কি? এটা একটা বেশ গুরুতর বিষয় হয়ে দাঁড়াইছে মিডল ইস্টে, মধ্যপ্রাচ্যে। এই যে আক্রমণ, এখানে তো আক্রমণটা শুরু করছে আপনার তারিখ দিয়েই বলা যায় আমেরিকা এবং ইসরায়েল। তাদের আক্রমণের মূল উদ্দেশ্য হচ্ছে যে ইরানের পারমাণবিক যে প্রোগ্রাম আছে সেটাকে বন্ধ করা যেভাবেই হোক। তারা গত জুনে যখন আক্রমণ করছে এই নিউক্লিয়ার ফ্যাসিলিটিদের উপরে, সেখানে বাংকার বাস্টার সব বম মারছে, কিন্তু তারা কিন্তু সেই এনরিচড ইউরেনিয়ামের কোনো ক্ষতি করতে পারে নাই। ওগুলিকে ওরা সরাই ফেলছিল। পরে দেখা গেছে আইআই এর অ্যানালাইসিসে দেখা গেছে যে ইরানের যে নিউক্লিয়ার ফ্যাসিলিটিদের কোনো ক্ষতি হয় নাই অ্যাকচুয়ালি। সেই জন্যই কিন্তু এই আক্রমণটা এখন আবার তারা করতেছে। কারণ ধরা হয় যে ইরান মাত্র 1 বছর সময় পেলে তারা কিন্তু তাদের যে ইউরেনিয়ামকে উইপন গ্রেডে, অর্থাৎ এখন তারা 60% এনরিচ করতে পারছে, তারা 90% এনরিচ করে ফেলতে পারবে এবং উইপন তৈরি করতে পারবে, উইপন ডেলিভারি সিস্টেমও তারা তৈরি করতে পারবে। যদি সেটা করে ফেলে তখন কিন্তু আর ইসরায়েলের আর কিছু করার থাকবে না, আমেরিকারও কিছু করার থাকবে না, এই ইরানকে মেনেই নিতে হবে। তখন মিডল ইস্টের যে ডমিনেন্সটা এখন ইসরায়েল, তার নিউক্লিয়ার বম আছে তার প্রায় 80 থেকে 200, এর মাধ্যমে সে তো কন্ট্রোল করে সবকিছু, যে কিছু হলে আমি শেষ পর্যন্ত বাইরে দিতে পারবে লাস্ট এসে, যদি ডিটারেন্স হিসেবে তারা ইউজ করে। কিন্তু এটা একটা বিরাট তাদের উইপন। তখন মিডল ইস্টের কিন্তু দুইটাই দাঁড়াই করে, একদিকে ইসরায়েল আর একদিকে কিন্তু আপনার এই ইরান। এবং এই ইরানকে আক্রমণ করার জন্য আমরা সবসময় ইসরায়েল এবং আমেরিকাকে দোষারোপ করি, কিন্তু মিডল ইস্টের অন্যান্য কান্ট্রিও তো এগুলির সাথে জড়িত আছে। তাদের ঘাঁটি থেকেই তো আক্রমণ হয়, যদিও তারা বলে যে আমরা অ্যালাউ করি না। তো ইরান যেটা করছে, যে ইরান এবার কিন্তু আক্রমণ করছে এই শুধু ইসরায়েলকে না, আমেরিকান সেই ঘাঁটিগুলিতে না, তারা কিন্তু সিভিলিয়ান ইনস্টলেশন গুলিতেও আক্রমণ করছে। এই ইউএইতে, কাতারে, আপনার ওমান, সব জায়গায় কিন্তু তারা এবার আক্রমণ করছে। হ্যাঁ, এটা একটা কারণ হিসেবে দেখা যায় যে এই সব জায়গায় আক্রমণ করার ফলে আমেরিকার উপরে, ইসরায়েলের উপরে প্রচন্ড চাপ হবে যে তুমি যুদ্ধ আর চালায় যেও না, তুমি এটাকে 2-1 সপ্তাহের মধ্যে শেষ করে দাও। 2-1 সপ্তাহের মধ্যে এটা তুমি 1-1.5 মাস পর্যন্ত লিঙ্গার করো না। 1-1.5 মাস পর্যন্ত লিঙ্গার করলে মিডল ইস্টে ব্যাপক অর্থনৈতিক ক্ষতি হবে। আর আমাদের যে বাংলাদেশের
ইকোনমিতে এটা একটা প্রচন্ড ইম্প্যাক্ট পড়বে। কারণ আপনি দেখেন আমরা কিন্তু এলএনজি নির্ভর হয়ে গেছি। আমরা কিন্তু প্রচুর এলএনজি আনি আমরা মূলত কাতার থেকে এবং ওমান থেকে। এগুলি স্ট্রেট অফ হরমুজ, এই যে গালফ অফ ওমান এবং আপনার গালফ অফ পার্সিয়ান গালফ, এই দুটার যে কানেক্টিং যে একটা ন্যারো জায়গা আছে, সেটাকে বলা হয় স্টেট অফ হরমুজ বা হরমুজ প্রণালী। এটার ভিতর দিয়েই কিন্তু 80-90% এলএনজি আসে এবং আমাদের অনেক তেলও আসে। সারা বিশ্বের প্রায় 20-30% তেল এই স্টেট অফ হরমুজ দিয়ে যায়। চায়নার অনেক তেল যায়। সুতরাং স্টেট অফ হরমুজ এখন ব্লক আছে, খুব সম্ভব ব্লক করে ফেলছে বা ফেলার পথে ইরান। তাহলে আপনার কিন্তু একটা তেলের ঘাটতি হবে। সিএনজি, এই যে আমরা যে করি, এই এলএনজি ইউজ করি, আপনার যে ওই যে সিলিন্ডার, এগুলির একটা বিশাল ক্রাইসিস না, হওয়ার মতো সেখানে একটা কথা, আমি একটা কথা একটু জানতে চাই, কারণ অনেকে এই বিষয়টা ক্লিয়ার হবেন কিনা আমি জানি না। যে তেলবাহী জাহাজগুলো হরমুজ প্রণালী দিয়ে আসে, বিশেষ করে আমাদের এশিয়া অঞ্চলের যে তেল, যারা বড় বড় গ্রাহক আছে তারা তো ওইখান থেকে তেল আনে। এখানে আপনার ইন্ডিয়াও আছে, চীন আছে। এখন হরমুজ প্রণালী দিয়ে না এসে এটাকে অ্যাভয়েড, ঘোরা পথে আসা কি একেবারে অসম্ভব, নাকি সেক্ষেত্রে তেলের দাম বেড়ে যাবে? দাম একেবারে অসম্ভব না। আর ওদের তো পাইপলাইন আছে, সৌদি আরবের ভিতর দিয়েও পাইপলাইন আছে। সেই পাইপলাইন দিয়ে যদি আনতে যায়, তাহলে তাদের টাইমও বেশি লাগবে এবং খরচও বেশি লাগবে, খরচও বেশি পড়বে। তাছাড়া আপনার তো ইরানের যে তেলটা, ইরানের তেল তো বন্ধ হয়ে গেল। ইরানের তেল তো আর আপনারা পাচ্ছেন না। ইরান তো একটা বিরাট সাপ্লায়ার, যদিও এমবার্গো দেওয়া আছে, তারপরেও তো তারা ওপেন সিতে যায় তাদের জাহাজে করে তারা বিক্রি করে দেয়, ইলিগালি বিক্রি করে। ইলিগাল মানে আমেরিকার দেশের বাইরে যাইয়া তারা বিক্রি করতে পারে এবং এটা হয়। এবং এটা পার্চেজার তো আপনার এরাও, ওই ইন্ডিয়াও তো পারচেস করে, প্রসেস করে আবার বিক্রি করে দিচ্ছে। অর্থাৎ স্টেট অফ হরমুজ যদি 1 মাস 2 মাস বন্ধ থাকে, তাহলে ধারণা করা হয় যে আপনার তেলের ব্যারেল $110 থেকে $120 হবে। এখন আমাদের বাজেটে তেলের দাম কিন্তু $80 to $85 হিসেবে ধরেই কিন্তু সবকিছু ক্যালকুলেট করা হয়, এই দাম থাকবে। এখন যদি $100 উপরে চলে যায়, দেন ইটস গোয়িং টু ডিপ্লিট আওয়ার রিজার্ভ। আমাদের রিজার্ভ কিন্তু কমে আসবে। আমাদের এখানে একটা ক্রাইসিস হবে, ডলারের ক্রাইসিস হবে। মিডল ইস্ট থেকে আপনার রেমিটেন্স আসাও কমে যাবে, তো কারণ ওইখানে তো কর্মকাণ্ড হ্যাম্পার্ড হচ্ছে, ব্যাপকভাবে হ্যাম্পার্ড হচ্ছে। তারপরে আপনি ধরেন এই যে লেবার যাওয়া, কর্মীরা যে যাবে কিভাবে? টোটাল ফ্লাইট সব তো বন্ধ, মিডল ইস্টের সব ফ্লাইট, প্র্যাকটিক্যালি সব ফ্লাইটই বন্ধ। এইভাবে তো বেশি দিন চলতে পারে না। যদি বেশি দিন চলে, তাহলে যেসব কান্ট্রি এফেক্টেড হবে তার মধ্যে বাংলাদেশ মনে হয় সবচেয়ে বেশি এফেক্টেড হবে। কারণ আমাদের 70-80 লক্ষ লোক তো ওই কান্ট্রিগুলিতে আপনার আছে, এমপ্লয়েড আছে। তারা যদি না আসতে পারে, তারা যদি এখানে বিপদের মধ্যে থাকে, তাহলে তো আমাদের ইকোনমি, আমাদের ওয়েলবিং এটা কিন্তু আমরা আগেও দেখেছি একবার। আপনার মনে আছে যে যখন নাকি প্রথম মধ্যপ্রাচ্যের যুদ্ধটা হয়েছিল, ইরাক যখন আক্রমণ করেছিল, ওই সময় কিন্তু আমরাও বেশ অর্থনৈতিকভাবে বড় একটা ধাক্কার মুখে পড়েছিলাম। আর এবার যেটা হলো, যেটা এমন একটা সময় ঘটলো যখন বিএনপি সরকার মাত্রই দায়িত্ব নিয়েছে, এবং দায়িত্ব নেওয়ার পর তারা একটা খুবই ভঙ্গুর অর্থনীতি তারা পেয়েছে উত্তরাধিকার হিসাবে। এবং সেই অর্থনীতিকে যখন টেনে তোলার সময়, তখন যদি এই ধরনের ঘটনা ঘটে, তাহলে সেটা তো আমাদের জন্য অথবা আমাদের সরকারের জন্য খুবই একটা বিব্রতকর এবং কঠিন সময় মধ্যে মনে হয় আমরা পড়ে যাব। অ্যাকচুয়ালি আপনার যে আমাদের যে নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং আপনার যে নতুন গভর্নর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এই দুইজনের জন্য একটা কঠিন চ্যালেঞ্জ এসে দাঁড়াইলো। কিন্তু কঠিন চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটা হচ্ছে যে কিভাবে তারা জ্বালানি সংস্থান করবেন অল্প দামে এবং অন টাইম, যাতে কোনো রকমের আপনার কলকারখানা যেন বন্ধ না হয়ে যায়, বিদ্যুতের যেন লোডশেডিং করতে না হয়। অ্যাট দ্য সেম টাইম তাদের তো ডলারও ব্যবস্থা করতে হবে। রেমিটেন্সের একটা উৎস হচ্ছে মিডল ইস্ট। মিডল ইস্টে যদি এইরকম অস্থিতিশীল অবস্থা থাকে, তাহলে রেমিটেন্সের অবস্থাও তো
আপনার খারাপ হয়ে যেতে পারে। আপনি দেখেন একটা প্যাসেঞ্জার যেতে পারে নাই, কিন্তু তাদেরকে এই হোটেলে রাখতে হচ্ছে, ওই বিমানের সব প্যাসেঞ্জারদেরকে। আহ, বিমানেরও তো আপনার একটা লস হবে, যে ফ্লাইট গুলি অর্থনৈতিক তো ক্ষতি হবে, হ্যাঁ। আপনার যেতে পারবে না, শুধু ইস্ট সাইডে যেতে পারবে, কিন্তু এদিকে তো যেতে পারতেছে না, তুরস্কে যেতে পারতেছে না, মিডল ইস্টের কোনো কান্ট্রিতে যেতে পারতেছে না আপাতত। এটা একটা সমস্যা হয়ে দাঁড়াইছে। এই সমস্যার আমরা আমরা আমাদের যুদ্ধটা নিয়ে আরেকটু কথা বলি এই কারণে যে আমি বেশ কয়েকটা পত্রপত্রিকা এবং বিদেশি বিভিন্ন মিডিয়াতে একটু চোখ বোলাচ্ছিলাম। একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে এই যুদ্ধে যতটুকু জেনেছে এ পর্যন্ত, যুক্তরাষ্ট্র বোধ করি খুব একটা সুবিধা করতে পারতেছে না। সুবিধা করতে পারতেছে না এই কারণে যে কিছুদিন আগেও কিন্তু ইরানে বড় একটা আন্দোলন হয়েছিল, একটা বিপুল সংখ্যক একটা একটা ইয়াং জেনারেশন বেশ বিদ্রোহের মতো করেছিল। কিন্তু এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের আক্রমণের কারণে যুক্তরাষ্ট্র যেটা ভেবেছিল তাতে হয়তো ইরানের সরকারের পতন ঘটবে, ইরান মানে নড়বড়ে হয়ে যাবে। বাস্তবে কিন্তু তা হচ্ছে না। আমরা জানতে পেরেছি যে ইরানের শীর্ষ নেতার মৃত্যু হয়েছে, প্রতিরক্ষা মন্ত্রীর মৃত্যু হয়েছে, কিন্তু ইরানের কিন্তু শাসন প্রশাসন এবং নিয়ন্ত্রণ সেটা কিন্তু আগের মতোই শক্ত আছে, এবং এর মধ্যে থেকেই তারা কিন্তু এখন আক্রমণ করে যাচ্ছে। এই বিষয়গুলো কি আপনি মানে মানে ওয়াকিবহাল কিনা এই বিষয়গুলো সম্পর্কে? দেখেন যে ইরানের যে শীর্ষ নেতা আহ, আয়াতুল্লাহ খামেনেই, আয়াতুল্লাহ খামেনেইর বয়স